পাশেই ভারতের আসাম রাজ্য, এখানটায় বাংলাদেশ। কাঁটাতারের দুপাশের মানুষের ভাষা একই, দু অঞ্চলের মানুষই অপরাজনীতির শিকার। সেখানটায় ঠিক যেন কাঁটাতার ঘেঁষেই উঁচু টিলার মধ্যে একটি বাড়ি, সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে বাড়িটি। ধর্মে মুসলমান, পূর্বপুরুষদের ভিটে মাটি সীমান্ত ঘেঁষেই। তবে তাদের বাড়িটি আগে ভারত ভূখণ্ডে ছিল। 47-এ সেখান থেকে সরে এসে তৎকালীন পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে। অনেক অবহেলিত এই জায়গাটি, বিদ্যুৎ পর্যন্ত নেই বাড়িতে। তবুও পূর্বপুরুষদের বাসস্থান কিছুতেই ছাড়তে নারাজ তারা। সকালের আলো যখন একটু প্রখর হতে চলেছে, ঠিক তখনই কোথা থেকে জানি এক বৃদ্ধ ফকির এসে বাড়ির উঠানে দাঁড়ালো। এতে একটু চমকে গেল বাড়ির সবাই। কিন্তু লোকটি তো আসলেই কোনো ফকির না, কেননা দেখতে গরিব মনে হলেও লোকটি যে ভিক্ষা করতে আসেনি তা বোঝা যাচ্ছে। কেননা হাতে কোনো থলে নেই। প্রচুর দুর্গন্ধে সরে গেল এতক্ষণে জড়ো হওয়া বাড়ির মানুষ। লোকটি আসলে কে? এরকম অদ্ভুত চেহারা, সুউচ্চ মানব ও অদ্ভুত তার চোখের চাহনি সন্দেহ বাড়িয়ে দিচ্ছে সবাইকে। অনেকেই আবার পীর ভেবে ঘর থেকে চাল ও কিছু টাকা এনে হাত বাড়িয়ে দিচ্ছেন লোকটিকে। কিন্তু অদ্ভুত লোকটির সেদিকে কোনো আগ্রহ নেই। বাড়ির তাগড়া তরুণ ছেলে লোকটির নাম জিজ্ঞেস করে, কে আপনি? এখানে কি চান? কেন এসেছেন? আপনি কি আল্লাহওয়ালা মানুষ? কিন্তু উত্তরে লোকটি যা বলল তা শুনে বাড়ির সবার থমথমে অবস্থা। কেননা লোকটি বলছে সে নাকি এই এলাকারই পুরুষ, অথচ কেউ তাকে কখনো দেখেছে বলে মনে হচ্ছে না, এমনকি আসামেও না। আবার তিনি নাকি 1757 সালে পলাশী যুদ্ধের সময়কালে সীমান্তের কাছাকাছি আসামে জন্মেছিলেন। সত্যি তা আশ্চর্যের বিষয়। আবার বলছে এই জ্যান্ত লোকটিই নাকি তাদের সবার জন্মদাতা, অর্থাৎ তাদেরই পূর্বপুরুষ। কাঁটাতারে বিভক্ত এ গ্রামেই যারা নাকি বেড়ে ওঠা। ঘটনাটি নিয়ে হইচই পড়তে সময় লাগলো না। এমনকি কাঁটাতারের ভেড়া উপেক্ষা করে লুকিয়েও অনেকেই এসেছেন ভারতের দখলকৃত অংশ থেকেও। ভয়ে লোকটির পাশে গেলেন না কেউই। তবে কি সেই ইংরেজ লেখকের সেই ঐতিহাসিক গল্পটির মতোই কিছু একটা হতে চলেছে, নাকি এই লোকটি কোনো পাগল হবে? কিন্তু মুহূর্তেই বিষয়টি আরও গভীর রহস্য ঘন হয়ে উঠল। লোকটি এই অবিভক্ত গ্রামের অতীত থেকে অতীতের ইতিহাস বলে যেতে লাগলো মুহূর্তে জড়ো হওয়া পুরো গ্রামের মানুষগুলোকে। সেখানে উপস্থিত হওয়া বুড়ো লোকগুলোকেও এতে অবাক হতে হয়েছে। কেননা অদ্ভুত ধরনের সেই লোকটি যে ইতিহাসের কথা শোনালো তার সবটা তারাও জানেন না। সুদূর অতীতে, অর্থাৎ আজ থেকে প্রায় 200-300 বছর আগে নাকি এ গ্রামের নাম ছিল জালালাগাঁও। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর নামকরণে যার নাম। এ গ্রামে একসময় বিরাট উঁচু উঁচু টিলা ছিল, আর সেই সব টিলায় অনেক ঘন জঙ্গল এবং জঙ্গলে বাঘসহ নানা ধরনের হিংস্র জীবজন্তু ছিল। তখন মুসলমান ছাড়াও এ গ্রামে বহু সংখ্যক হিন্দু ছিল। লোকটি এক নাগাড়ে বলে যেতে লাগলো। কিন্তু লোকটি যদি পাগল হয় তবে এত কথা তিনি কিভাবে জানলেন? তাকে তো গ্রামের কেউ কখনো কোথাও দেখেনি। তবে আজ আসার সময় 2-1 জন তাকে নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে গ্রামের দিকে আসতে দেখেছে। তবে কি তিনি কোনো পীর ধরনের ব্যক্তি? তবে কেন নিজেকে পূর্বপুরুষ বলে মিথ্যা দাবি করবেন? না, তা হতে পারে না। তবে লোকটি কি সত্যি তাদের পূর্বপুরুষ? এমন নানা রহস্য গ্রামবাসীর মধ্যে দানা বাঁধতে লাগলো। বিকেল পর্যন্ত লোকটি সালাদের বাড়িতে অবস্থান করল। কিছু খেতে চাইলে তাকে খাবারও দেয়া হলো। লোকটি যেরকম গফ করে খাবার খাচ্ছিল দেখে মনে হচ্ছিল লোকটি বুঝি কয়েক বছরের ক্ষুধার্ত। বিকেলের পড়ন্ত রোদ আসা পর্যন্ত লোকটি এক নাগাড়ে বকবক করতে লাগলেন। ততক্ষণ শুধু এলাকার আগের আমলের নানা খোঁজ খবর তিনি দিতে লাগলেন। তিনি যতই কথা বলছেন গ্রামের মানুষের মধ্যে ততই রহস্য বাড়তে লাগলো। আসরের আজান পড়তেই রাস্তা দিয়ে গাড়ির আওয়াজ আসতে লাগলো। হ্যাঁ, গাড়িটি এই বাড়িতেই আসছে। কিন্তু গাড়ি দেখে সবাই চমকে গেল। এর মধ্যে আবার পুলিশকে কল দিল কে? কিছুই বুঝতে পারছে না অবিভক্ত গ্রামবাসী। তাদেরকে, অর্থাৎ পুলিশদেরকে নাকি ভারতীয় নম্বর থেকে কল দিয়ে উক্ত বাড়িতে আসা ওই লোকের ঘটনা বলা হয়েছিল। তাই পুলিশ লোকটিকে নিয়ে যেতে এসেছিল। কিন্তু গ্রামবাসী তাদের ফিরিয়ে দেয়, কেননা লোকটি এতই বৃদ্ধ যে তাদের কোনো ক্ষতি করবে বলে মনে হচ্ছিল না। যাই হোক, বিকেলের দিকে ভিড় একটু কমে গেল। এদিকে এই অদ্ভুত ঘটনাটি দ্রুত সারা সিলেট জুড়ে ছড়িয়ে পড়ল। ওদিকে আসামে লোকটিকে নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়তে লাগলো।
লোকটি মাগরিবের নামাজ পড়ে আরেক ইতিহাস রচনা করতে লাগলো। তখনও গ্রামের যেসব মানুষ ও বাইরে থেকে আসা আরও কিছু মানুষকে নিয়ে এক জঙ্গলাকীর্ণ টিলায় নিয়ে গেল গ্রামবাসীর নিকট, যে পাহাড়টি ভুতুড়ে হিসেবে পরিচিত। এমনকি ওই টিলায় গিয়ে অদ্ভুতভাবে মারাও গেছে গ্রামের কয়েকজন মানুষ। তাছাড়া ওই টিলা দিয়ে ভারতে মানব পাচারও হয়, আর তাই সাহসী কেউও দিনের বেলা ওই টিলায় যেতে ভয় পায়। তাই অদ্ভুত লোকটির কথায় তখন সব মানুষ সাড়া দেয়নি, তবে কিছু মানুষের মধ্যে তার ভিন্নতা দেখা যায়। তাদের ওই লোকটির প্রতি জন্মেছিল অগাধ বিশ্বাস। তারাই লোকটির সাথে সন্ধ্যের অন্ধকারে ওই নির্জন টিলায় যায়। অদ্ভুত সেই লোকটি, যে কিনা তাদের কাছে নিজেকে পূর্বপুরুষ দাবি করেছিলেন, তিনি সেখানে গিয়ে হঠাৎ কুকড়ে কেঁদে ফেলেন। এতে সাথে আসা গ্রামবাসী ভয় পান। পূর্বপুরুষ দাবি করা অদ্ভুত লোকটি তখন সাথে আসা গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন, মুই আপনারারে ইনো আনসলাম, মইনতানোর হকলোর পয়লা যে ও গাঁও তাইয়া হামাইসলা, আকি পয়লা অখান তুকাইয়া বার করছেন, ও তাইন কবর ওগুতা দেখাইবার লাগি, হইলে ই কবর তো মুই তুকাইয়া ফায়ার না, গাঁৱৰ মানুহে যেন তাইন বংশর হেরা ওই কবরে ফাউরি লাইছে, ইতা দুঃখ ফায়মুখরি চিন্তাও হইছিল না। গ্রামবাসী তখন লোকটির কথায় অবাক। এই গ্রামের প্রথম মানুষ যিনি এসে এখানে বস্তি স্থাপন করেছিলেন, আমরা তাকেই ভুলে গেছি। অদ্ভুত লোকটি একটি বাঁশঝাড়কে ইঙ্গিত করে ওই কবরের কথা জানান দিলেন। অবশ্য ওখান থেকে ফেরার পর গ্রামের একজন অতি বৃদ্ধ লোক এটা নিশ্চিত করে বললেন যে তিনিও জানতেন এই টিলায় গ্রামে আসা প্রথম ব্যক্তির কবরটি রয়েছে, কিন্তু কবরটি টিলার কোন পাশে তা তিনি জানেন না। অদ্ভুত সেই পূর্বপুরুষ দাবি করা লোকটি আবার গ্রামের সকল মানুষকে নিয়ে সালাহেদের বাড়িতে চলে আসলেন। কিন্তু আশ্চর্য বিষয়, সেদিন সেই ভৌতিক টিলাটি রাতের আধারে এতগুলো লোক ভ্রমণ করার পরও কারো চোখেই কোনো ভৌতিক কিছু ফুটে ওঠেনি। সে রাতে পূর্বপুরুষ সালাহেদের বাড়িতে থাকেন। সারা রাত ইবাদত করে ফজরের নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়েন। তবে পরদিনও কিছু লোক উক্ত ঘটনাকে গুজব ব্যাখ্যা দিতে থাকে। মূলত পরদিন তাদের বেশিরভাগ লোক পূর্বপুরুষকে দেখতে আসেন। এদের অনেকেই আবার তাকে পীর আখ্যা দিতে থাকেন, যদিও আসল পীর কখনো মিথ্যা বলতে পারে না। যাই হোক, সেদিন দিনে সালাহের বাবা গোয়াল ঘরে যেতেই চিৎকার দিয়ে ওঠেন, কেননা দরজা লাগানো দেখলেও ভিতরে দেখেন যে প্রায় 1 মাস আগে চুরি হয়ে যাওয়া তার একটি গাভী অন্য গরুদের সাথে আছে। বাড়িতে অবস্থান করা অন্য সবাই এই ঘটনাটি দেখে চমকে যান। সবাই জানতেন যে তার এই গরুটি চুরি হয়ে গিয়েছিল, কিন্তু সেটি কিভাবে এখানে আসলো। অনেকেই একসাথে প্রশ্নটি নিয়ে গেছিলেন পূর্বপুরুষের কাছে। তখন তিনি উত্তরে শুধু এটিই বলেন যে গরুটি চুরি হয়ে গিয়েছিল, কিন্তু জবাই হয়নি, তাই ফিরে এসেছে। যাই হোক, পূর্বপুরুষ আসার পর থেকে অবিভক্ত গ্রামে এরকম নানা আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করল। তবে কোনো ঘটনাতেই কারো কোনো ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। এতে করে এলাকার লোকজন তার উপর অনেক খুশি। এই তো সেদিন গ্রামের রাজাকালীর গর্ভবতী স্ত্রী রাতে অদ্ভুত সব আচরণ করছিল, এমনকি ঘর থেকে বের হয়েও গিয়েছিল। যেতে যেই বাধা দিচ্ছি তাকেই সে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করছিল। অনেক দুয়াদুরুদেও যখন কাজ হচ্ছিল না, তখন পূর্বপুরুষ দাবি করছিলেন ইনশাল্লাহ তার পরের দিন সব ঠিক হয়ে যাবে। আর সত্যি সত্যি ঠিক হয়ে গিয়েছিল সব। আর তাই তো এখন গ্রামের কেউ বা পানি পড়া, তেল পড়া এসব নিতেও আসছেন। এতে পূর্বপুরুষ এলাকার সবার সাথে গ্রামের পুরনো সব ইতিহাস ভাগ করে নিতেন। একদিন নাকি এ গ্রামে এক অদ্ভুত নরপিশাচ এসেছিল। রাতের অন্ধকারে সে গ্রামের অনেক নারী পুরুষের দেহ থেকে রক্ত শোষে খেয়ে যেত। কেউ কোনো হদিস পেত না, আর সবার শরীরেই গর্দানের রক্ত থেকে চুষে নিত রক্ত। তখন প্রতিদিনই কেউ না কেউ এরকম মারা যাচ্ছিল। এলাকায় যখন নরপিশাচের এমন নির্যাতনে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তখন থেকেই গ্রাম ছাড়তে শুরু করল জনগণ। তারপর হঠাৎ একদিন এলাকায় এক পীরের আগমন ঘটল। তিনি তখন ওই নরপিশাচকে এনে হাজির করলেন, কিন্তু উপস্থিত গ্রামবাসীকে বলে দিলেন এই নরপিশাচ মারা যাওয়ার সাথে সাথে আমি নিজেও মারা যাব, আর আমার আত্মা ভর করবে এখানকার অন্য কারো উপর। আর সেই সমাবেশে পূর্বপুরুষও উপস্থিত ছিলেন। পীর কথা মতো সব কিছু হলো, কিন্তু কয়েকদিনের মধ্যেই ওই স্থানটি পুড়ে কালচে হয়ে গিয়েছিল। গ্রামে আবার শান্তি ফিরে এলো, কিন্তু সেই পীরের আত্মা কার উপর ভর করল তা কেউ জানে না। সেদিন পূর্বপুরুষ গ্রামের লোকদের আরেকটি অলৌকিক ঘটনা বলেন।
তবে ঘটনাটা অলৌকিক কিনা তা নিয়ে একটু সংশয় আছে। তখন 1890-1900 দশকের সময়কাল। এই গ্রামের একজন সিলেটি ভাষা সাহিত্যিক ব্রিটিশ বিরোধী কিছু একটা লিখে পত্রিকায় প্রকাশ করে দেন, আর সেজন্য ব্রিটিশ সরকার তার উপর প্রচণ্ড ক্ষোভ করে তার সহ পরিবারের সবাইকে আগুনে পুড়ে মারার আদেশ দেয়। আর সেজন্য এলাকার এক ব্রিটিশ দালাল চক্র সে রাতেই তাদের ঘর জ্বালিয়ে দেয়। পুড়ে ছাই হয়ে যায় একজন ব্রিটিশ বিরোধী দেশপ্রেমিক আন্দোলনকারীর দেহ আর তার স্বজনরা। এমনকি পরে সেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া লাশগুলোও কেউ কবর দিতে পারেনি, কারণ দালাল চক্রটি ছিল ভয়ঙ্কর আর অনেকেই বাহির থেকে আগত কিছু হিন্দু। তাই লাশগুলো দিনের পর দিন সেখানেই পড়ে থেকে থেকে একসময় প্রকৃতির নিয়মে মাটি চাপায় তলিয়ে যায়। কিন্তু ঘটনাটি সেখানেই শেষ হতে পারত। এই ঘটনার প্রায় 2 বছর পর জানা যায় ব্রিটিশদের দালাল চক্রের প্রধান আকস্মিকভাবে মারা গেছে। তাও তার শরীরে ছিল অনেক ক্ষতবিক্ষত দাগ, আর এক হাতে শুধু হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এলাকার লোকজন তা কোনো দানবের কাণ্ড হিসাবে ধরে নিল। কিন্তু তার পরের রাতেই এই চক্রের আরেকজন একইভাবে খুন হলো, আর তাদের মৃত্যুর রহস্য একই ছিল। এরকম চলতে চলতে একসময় এই কুখ্যাত চক্র নিঃশেষ হয়ে গেল। এদিকে কয়েক মাস যেতেই সে সিলেটি ভাষা সাহিত্যিকের বাড়ির পাশ দিয়ে মানুষ যাতায়াত শুরু করলো। আগে যেত না ভয়ে, কিন্তু এখন পুরনো হয়ে গেছে। একদিন আমি রাতে ঘর থেকে বের হতেই সেই সিলেটি ভাষা সাহিত্যিককে খুব বিশ্রী চেহারা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলেও তেমন আশ্চর্য হইনি। সাথে সাথে তার দেহটি মিলিয়ে যেতে লাগলো এবং আমাকে বলল, নিজেকে পরীক্ষা করো, আমি আমার প্রতিশোধ নিয়েছি। আমি তখন কিছুটা আন্দাজ করতে পারছিলাম সেটা। নিজের মধ্যে এক আধ্যাত্মিক শক্তির জন্ম দিলাম। সে রাতে আরেকটি ঘটনা ঘটেছিল। সেটি হলো পাশের বাড়িতে আসা আসামের এক মেহমান সাহিত্যিকের ঘটনাটি জানত না। তাই মধ্যরাতে তিনি তার পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে একা একাই চলাফেরা করছিলেন। হঠাৎ দেখলেন বাড়িতে আগুন ধরে গেছে, কিন্তু বেচারা মানবতাবোধে দৌড়ে বাড়ির সামনে যেতেই আগুন নিভে গেল। তিনি সামনে যেতেই বাড়ির সামনে ভয়ঙ্কর চেহারার অনেক মানুষকে জড়ো হয়ে এক ভয়ঙ্কর হাসি দিতে দেখলেন। তার সাথে তিনি নিজেও যখন নিজের প্রতিবিম্ব তাদের মাঝে দেখলেন, তখন তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। ভোরে আমি তাকে ওখানে পেয়ে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলাম, কিন্তু সব ঘটনা খুলে বলার সাথে সাথেই তিনি আমার হাতে ইন্টেকাল করেন। এতেও আমি তেমন আশ্চর্য হইনি, কারণ আমি জানতাম এই লোকটা নিশ্চয়ই এখানে খারাপ কিছু একটা করেছে, যার শাস্তি তার এই মৃত্যুদণ্ড। কিন্তু তিনি সেই 1757 সাল থেকে এই পর্যন্ত দীর্ঘ প্রায় 250 বছর ধরে কিভাবে এখনও বেঁচে আছেন, সেই রহস্যটা গ্রামবাসীদের মধ্য থেকে গেল না। তাই উপস্থিত গ্রামের এক বৃদ্ধ ইউসুফ সাহেব তাকে সেই প্রশ্নটি করলেন। আর এতদিনই বা তিনি কোথায় গিয়েছিলেন? কেন গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন তিনি? পূর্বপুরুষ সব প্রশ্নের প্রত্যুত্তরে বলতে শুরু করলেন তার রহস্যময় জীবনের কাহিনী। আমি নিজের ওপর একটা পরিবর্তন অনুভব করলাম। মূলত ওই আধ্যাত্মিক পীরের আত্মা আমার ওপরই ভর করছিল। তাই আমি সব ঘটনা সম্পর্কে আগেই অবগত ছিলাম। আর সেদিন সিলেটি সাহিত্যিকের আত্মা আমাকে সেদিন একটা বই দিয়ে গিয়েছিলেন। আমি তার বই অনুযায়ী কাজ করতে লাগলাম। বাড়ি থেকে তারপরের অমাবস্যায় আমি বেরিয়ে গেলাম। সেদিন প্রথমে শিলচর গিয়ে সেখান থেকে একটা কঙ্কাল সংগ্রহ করি। কঙ্কালটি মূলত এক জাদুকরের ছিল, আর এইসব বিবরণ সেদিন সাহিত্যিকের আত্মাই আমাকে বলে গিয়েছিল। আমি রাতেই শিলচর থেকে ফিরে জয়ন্তার এক পুরনো পাহাড়ে যাই। বই থেকে বের করে একটা মানচিত্র অনুসরণ করে আমি একটি পুরনো সুড়ঙ্গ পথ সেখানে আবিষ্কার করি। অনেক কষ্টে সুড়ঙ্গের মুখটা ভালো মতো পরিষ্কার করে সুড়ঙ্গের ভিতর আমি ঢুকে পড়ি। কিন্তু ভিতরে ঢুকতেই একেবারে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তাই সাথে সাথেই আমি সাথে করে নেওয়া মশাল জ্বালিয়ে দিই। সেই মশাল জ্বালিয়েই আমি সুড়ঙ্গের ভিতর প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করি। কিন্তু তারপর হঠাৎ করেই মশাল নিভে যায়। আর এই পরিত্যক্ত সুড়ঙ্গ পথও একদম সোজা ও পরিষ্কার ছিল না। তাই আমাকে তখন হতাশ হতেই হলো। শেষমেশ কোনো উপায় না দেখে অন্ধকারেই হাঁটা ধরি। উদ্দেশ্য, যতক্ষণ না কোনো কিছু সন্ধান পাবো ততক্ষণ যেতেই থাকবো। কিন্তু আমি সেদিন হাঁটতে হাঁটতে প্রায় 1 দিনের মতো সময় নষ্ট করে ফেলেছি, অথচ কোনো কুল কিনারা পাইনি সুড়ঙ্গের। এদিকে অন্ধকার সুড়ঙ্গে আমার দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। তাই সাথে থাকা কিছু খাবার খেয়েই আমি উল্টো পথে ফিরে আসার চেষ্টা করি। কিন্তু অদ্ভুত ভয়ঙ্কর সুড়ঙ্গ থেকে সেদিন আর ফিরে আসতে পারিনি।
তবে যে উদ্দেশ্যে সেখানে আমি গিয়েছিলাম তার সন্ধান পেয়ে গেছি। এ সুড়ঙ্গের ভিতর আছে অদ্ভুত এক জগৎ। আমি ধীরে ধীরে সুড়ঙ্গের গভীরে সেই জগৎটাই চলে এসেছি। স্বর্ণের মতো আলো পড়ল চোখে। অনেকটা মনে হচ্ছে যে গর্তে বাস করা কোনো মানব বসতি, কিন্তু কাছে যেতেই চমকে যাই আমি। অবশ্য তারাও যে আমাকে দেখে চমকেনি এমনটাও নয়। চোখের সামনে এক অদ্ভুত চেহারার কিছু মানুষ দেখছি অন্ধকার গভীরে সুড়ঙ্গে। ওরা আমাকে দেখেই এগিয়ে আসতে লাগলো সবাই। প্রায় 10-15 জন হবে। আমি এ বিষয়ে আগেই অবগত ছিলাম বলে মন্ত্র পড়া শুরু করতে দেরি করলাম না। মন্ত্র তাদের কানে পৌঁছতেই একে একে ছিটকে পড়ে যেতে থাকলো অদ্ভুত প্রাণীর এই চেহারাধারীরা। কিন্তু সেই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে আমার মাথা ঘুরতে লাগলো। কিন্তু মন্ত্র পড়া বন্ধ করিনি, কারণ আমি জানি মন্ত্র পড়া বন্ধ করলে আমি এখান থেকে আর ফিরে যেতে পারবো না। কিন্তু আমি সত্যি তখন আর সে অদ্ভুত সুড়ঙ্গ থেকে ফিরে আসতে পারিনি। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েছিলাম সে সুড়ঙ্গে। সেদিন আর জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরতেই আমি নিজেকে সুড়ঙ্গের এক প্রান্তে আবিষ্কার করলাম। বের হয়ে দেখলাম যে এটাই সুড়ঙ্গের অপর প্রান্ত। কিন্তু অদ্ভুত বিষয়, সব কিছুতেই একটা পরিবর্তন অনুভব করছিলাম। আমি নিজের শরীরে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। বাইরে এসে বুঝতে পারলাম এটা সিলেটের করিমগঞ্জ, কিন্তু ওখান থেকে বাড়ি ফিরে আসতে দেখি মাঝখানে সীমান্ত। এটা কখন হলো আমি জানি না। গ্রামে এসে বুঝতে পারলাম সুড়ঙ্গে অজ্ঞান অবস্থায় আমার বহু বছর ঘুমন্ত অবস্থায় কেটে গেছে। যাদের মারার জন্য আমি সেখানে গিয়েছিলাম সেটি সফল হয়েছে কিনা আমি এখনও জানি না। পূর্বপুরুষ 250 বছর বাঁচেননি। মাঝখানের অনেক বছর তার ঘুমন্ত অবস্থায় কেটেছিল। তবে তারে ফিরে আসায় নানা অভিজ্ঞতার কথা জানা হয়ে গেল কৌতূহলী মানুষের। হয়তো চোখের আড়ালে এমন কিছু সত্য প্রকৃতি তৈরি করে দেয় যা কখনো মানুষ জানে না, কখনো জেনেও বিশ্বাস করে না।